কাতারে প্রতিনিধি দল পাঠালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ ও প্রত্যাখ্যান। বৈঠকের অনুরোধ করে তেহরানই, দাবি ট্রাম্পের। আফটার শক উপেক্ষা করেই ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার কাজ। মিলছে প্রাণের সন্ধান। নিহতের সংখ্যা ছাড়ালো 1700, নিখোঁজ হাজারো মানুষ। ইউরোপ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে দুর্ভোগ, সময় সাপেক্ষ ও ব্যয়বহুল হওয়ায় সংকটে পড়েন স্বজনরা। সরকারি ব্যবস্থাপনায় ফেরত আনার দাবি। শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের রুদ্ধশ্বাস জয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। টাই ব্রেকারে হট ফেভারিট নেদারল্যান্ডসকে বিদায় করল মরক্কো। জার্মানিকে হারিয়ে প্যারাগুয়ের ইতিহাস। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। কাতারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের প্রস্তাব নাকচ করে দিয়েছে ইরান। ট্রাম্পের ঘোষণা প্রত্যাখ্যান করে তেহরান জানায় ওয়াশিংটনের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। এরই মধ্যে দোহায় আটকে থাকা ইরানের $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মাসুদ পেজেশকিয়ান। বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সামরিক ও কৌশলগত টানাপোড়েন অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর রাখতে দুই দেশ একটি সমঝোতা স্মারকে সম্মত হলেও সেটির একাধিক ধারা বাস্তবায়ন নিয়ে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। সংঘাত কমলেও আস্থার সংকট কাটেনি। এমন পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন মঙ্গলবার কাতারের দোহায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শীর্ষ পর্যায়ের বৈঠক হবে এবং এই আলোচনার অনুরোধ নাকি তেহরানই করেছে। তবে ইরান তাৎক্ষণিকভাবে সেই দাবি নাকচ করে দিয়েছে। তেহরান জানায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো নতুন বৈঠক নির্ধারিত হয়নি। ইরানি প্রতিনিধি দলের সফরের উদ্দেশ্য কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন পর্যালোচনা এবং কাতারের সঙ্গে আলোচনা। একই সঙ্গে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন কাতারে আটকে থাকা $12 বিলিয়ন মধ্যে $6 বিলিয়ন ইরানের কাছে ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে ফ্রান্স ও ওমানের যৌথ মাইন অপসারণ উদ্যোগও প্রত্যাখ্যান করেছে ইরান। তাদের দাবি প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করা একমাত্র ইরানের দায়িত্ব। অন্যদিকে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে নতুন করে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতির পরিবেশ বজায় রাখার চেষ্টা চললেও সীমান্তে উত্তেজনা পুরোপুরি কমেনি। এদিকে বৈরুতে মার্কিন সেন্টকম প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপারের সঙ্গে বৈঠক করেছেন প্রেসিডেন্ট জোসেফ আউন। ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া প্রাথমিক চুক্তি বাস্তবায়ন এবং দক্ষিণ সীমান্তে লেবাননের সেনাবাহিনীর নিয়ন্ত্রণ জোরদারের বিষয়টি গুরুত্ব পায় সেই বৈঠকে। তবে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের শর্তে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়ে দেশটির ভেতরেই চলছে তীব্র বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। বিধ্বস্ত ভেনেজুয়েলায় বেড়েই চলেছে মৃত্যুর মিছিল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1719 জনে। আহত হয়েছেন 5034 জন এবং গৃহহীন হয়েছেন অন্তত 15,866 জন। এদিকে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো মানুষ। আর উদ্ধারকর্মীদের সময়ের সঙ্গে লড়াই আরও কঠিন করে তুলেছে নতুন আফটার শক। ক্ষোভ বাড়ছে ধীরগতির সরকারি ত্রাণ ও উদ্ধার তৎপরতা নিয়ে। আন্তর্জাতিক সহায়তা পৌঁছালেও সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে এখনও স্বজনদের খুঁজছেন স্থানীয় বাসিন্দারাই। 5 দিন পেরিয়ে গেলেও প্রতিদিনই আফটার শকের আশঙ্কা উপেক্ষা করে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে উদ্ধারে নেমেছেন নিখোঁজদের পরিবার ও স্বজনরা। কাজে ধীরগতি নেমে এলেও শত ঘন্টা পর 2-1 জনকে জীবিত উদ্ধার করতে পেরে উজ্জীবিত হচ্ছেন তারা। কর্মকর্তাদের আশঙ্কা এখনও কয়েক হাজার মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে নিখোঁজ রয়েছেন। তবে সামগ্রিকভাবে এই বিপর্যয়কে ভেনেজুয়েলার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে আখ্যা দিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার আবারও 4.6 মাত্রার একটি আফটার শক আঘাত হানায় নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়ে রাজধানী কারাকাস ও সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়েরা অঞ্চলে। যদিও নতুন করে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবু নিরাপত্তার আশঙ্কায় ভবন ছেড়ে রাস্তায় নেমে আসেন অনেক বাসিন্দা।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লা গুয়াইরা ও কাতিয়া লামার এলাকায় এখনও ধ্বংসস্তূপ সরাতে লোহার রড, হাতুড়ি ও কোদাল নিয়েই কাজ করছেন স্থানীয় বাসিন্দারা। অনেকের অভিযোগ, উদ্ধারকারী সংস্থার সদস্যরা থাকলেও তাদের কাছে পর্যাপ্ত ভারী যন্ত্রপাতি নেই এবং সরকারি সহায়তাও পর্যাপ্ত নয়। অনেক পরিবার এখন জীবিত স্বজনদের আশা ছেড়ে অন্তত মরদেহ উদ্ধারের অপেক্ষায় দিন কাটাচ্ছেন। ধীরগতির সরকারি তৎপরতা নিয়ে বাড়ছে জনরোষ। এদিকে অব্যাহত রয়েছে আন্তর্জাতিক সহায়তাও। ভেনেজুয়েলার কর্তৃপক্ষ জানিয়েছে 24টি দেশ থেকে 500 টনের বেশি ত্রাণ, 2700 বিদেশি উদ্ধারকর্মী এবং 86টি অনুসন্ধানী কুকুরের দল উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভারতের পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে বিস্ফোরণের পর আগুন, দগ্ধ অন্তত 20 জন, কারণ জানতে তদন্ত শুরু। ইসরায়েলের রাজনীতিতে বদলে যাচ্ছে সমীকরণ। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নিয়োগ দেয়া সাবেক সেনা প্রধান গাদি আইজেনকট এখন আবির্ভূত হয়েছেন তার বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে। টিভি চ্যানেল 12-এর জরিপে প্রধানমন্ত্রী হিসেবে উপযুক্ত কে এমন প্রশ্নে 38% উত্তরদাতা আইজেনকটের পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুকে সমর্থন করছেন 36%। এমন বাস্তবতায় নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বীকে ঘিরে প্রচারণা আরও জোরদার করেছে নেতানিয়াহুর লিকুদ পার্টি। অক্টোবরে অনুষ্ঠিতব্য ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের আগে প্রচারণার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট। একসময় সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হলেও এখন সেই জায়গা দখল করেছেন গাদি আইজেনকট। সবশেষ জনমত জরিপে তার দল ইয়াশার ক্ষমতাসীন লিকুদের খুব কাছাকাছি অবস্থানে থাকার তথ্য উঠে এসেছে। 1 বছরেরও কম সময় আগে গঠিত আইজেনকটের ইয়াশার দল এখন জনমত জরিপে দ্রুত এগোচ্ছে। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল 12-এর জরিপে দেখা গেছে নেসেটের লিকুদ পার্টি পেতে পারে 23টি আসন, আর আইজেনকটের ইয়াশার 21টি। এছাড়া বেনেত লাপের জোট পেতে পারে 18টি আসন। প্রধানমন্ত্রী হিসেবে কাকে বেশি উপযুক্ত মনে করেন এমন প্রশ্নে 38% উত্তরদাতা আইজেনকটের পক্ষে মত দিয়েছেন। নেতানিয়াহুকে সমর্থন করেছেন 36%। অন্যান্য জরিপেও প্রায় একই ধরনের চিত্র উঠে এসেছে, যা দীর্ঘদিন পর নেতানিয়াহুকে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হওয়ার ইঙ্গিত দিচ্ছে। আইজেনকটের জনপ্রিয়তার আঁচ পড়েছে নেতানিয়াহুর দলের উপর। সম্প্রতি সামাজিক মাধ্যমে এআই প্রযুক্তিতে তৈরি ভিডিও প্রকাশ করে লিকুদ পার্টি দাবি করে আরব দলগুলোর সমর্থন ছাড়া আইজেনকট সরকার গঠন করতে পারবেন না। বিশ্লেষকদের মতে নির্বাচনের আগে অ্যান্টি আরব ইস্যুকে আবারও সামনে আনছে নেতানিয়াহুর দল। 2015 সাল থেকে 19 সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধান ছিলেন আইজেনকট। পরে রাজনীতিতে যোগ দিয়ে যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হন। তবে গাজা যুদ্ধের কৌশল নিয়ে সরকারের সমালোচনা করে মন্ত্রিসভা ছাড়তে হয় তাকে। যুদ্ধে নিজের ছেলে ও 2 ভাতিজাকে হারানোর ঘটনা তার প্রতি জনসমর্থন আরও বাড়িয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জনপ্রিয়তা বাড়লেও আইজেনকটের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ থাকবে সরকার গঠন। ইসরায়েলের বিভক্ত রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন মতাদর্শের দল নিয়ে জোট গঠন সহজ হবে না বলেও মত তাদের। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার ফিফা বিশ্বকাপের খবর। শেষ বাঁশি বাজতেই হিউস্টনের স্টেডিয়ামে শুরু হয় উৎসব। সাব্বার তালে নেচে গিয়ে ব্রাজিলের জয় উদযাপন করেন সমর্থকরা। প্যারাগুয়ের বিপক্ষে হেরে নকআউট পর্ব থেকে বিদায় নেয়া জার্মানির সমর্থকদের কণ্ঠে ছিল আক্ষেপের সুর। অন্যদিকে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে হারিয়ে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠেন মরক্কোর সমর্থকরা। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। জার্মান গণিতবিদ জোয়াকিম ক্লেমেন্ট গত 3টি বিশ্বকাপে তিনি যে ভবিষ্যৎবাণী করেছিলেন 2014-তে জার্মানি, 18-তে ফ্রান্স এবং 2022-এ আর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে, তার 3টি কিন্তু সঠিক হয়েছিল। তবে এ দফায় তাকে ব্যর্থ হতে হলো। দিনের শুরুতেই কিন্তু তাকে ভুল প্রমাণ করে ব্রাজিল ফুটবল দল।
তিনি ভবিষ্যৎবাণী করেছিলেন জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, কিন্তু তাকে ভুল প্রমাণ করেছে নেইমারের দল। নেইমার মাঠে নামেননি, ট্যাকটিক্যাল কারণে তাকে কোচ বেঞ্চে বসিয়ে রেখেছিলেন, কিন্তু সেই সিদ্ধান্ত আসলে শাপে বর হয়েছে ব্রাজিল দলের জন্য। শেষ পর্যন্ত ব্রাজিল ম্যাচটা 2-1 ব্যবধানে জিতেছে এবং আমরা দেখেছি পুরো স্টেডিয়াম জুড়ে উচ্ছ্বাস ছিল সমর্থকদের। একই সঙ্গে তাদের স্বপ্নের পরিধি ধীরে ধীরে বড় হচ্ছে। তারা মনে করছে ব্রাজিল দল যেভাবে ফুটবল খেলছে এবং যেভাবে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ তাদের খেলার উন্নতি হচ্ছে, তাতে করে এবারের বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাবে ব্রাজিল ফুটবল দল। ম্যাচটা দারুণ ছিল। প্রথমার্ধে ব্রাজিল ভালো খেলেনি, তবে বদলি খেলোয়াড় নামানোর পর ঘুরে দাঁড়ায়। পরের ম্যাচটা কঠিন হবে, তবে ব্রাজিল খুবই শক্তিশালী দল, তারা দারুণ কিছু করবে। দুই দলই দারুণ খেলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, তাই এই ম্যাচটা দারুণ লেগেছে। পরের ম্যাচও ব্রাজিল চমক দেখাবে। বিশ্বকাপের নকআউট পর্ব শুরু হতে একে একে ঝরে পড়তে শুরু করেছে ফেভারিটরা। প্রথমে 4 বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি প্যারাগুয়ের কাছে হেরেছে। এরপর এবারের আসরের অন্যতম ফেভারিট নেদারল্যান্ডস মরক্কোর কাছে টাই ব্রেকারে হেরে বিদায় নিয়েছে বিশ্বকাপ থেকে। মরক্কো গতবারের সেমিফাইনালিস্ট, এবারের আসরেও তারা অন্যতম সেরা দল নিয়ে এসেছে। তবে নেদারল্যান্ডসকে ধরা হচ্ছিল ডার্ক হর্স। বাছাই পর্বের মতোই সাহসী ফুটবল খেলেছি। বড় দলকে হারানোর সামর্থ্য আমাদের আছে। ভাষা হারিয়ে ফেলেছি। আমরা ভালো খেলেছি, কিন্তু যথেষ্ট ছিল না। খুব কষ্ট হচ্ছে। এই থেকে কিন্তু আলোচনার বাইরে থাকা দলগুলো বড় স্বপ্ন দেখতে পারে এবারের বিশ্বকাপ নিয়ে। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। বিদেশ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে পোহাতে হয় নানা দুর্ভোগ, স্বজনদের পড়তে হয় সবচেয়ে বড় সংকটে। জার্মানি, ফ্রান্স, পর্তুগাল ও ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে মরদেহ নিয়ে বিভিন্ন জটিলতা দেখা যায়। সময় সাপেক্ষ ও ব্যয়বহুল এই প্রক্রিয়া সহজ করতে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ দেশে ফেরত আনার উদ্যোগের দাবি রেমিটেন্স যোদ্ধাদের। প্রবাসের মাটিতে যাদের হাড়ভাঙা শ্রমে দেশে রেমিটেন্স প্রবাহ সচল থাকে, সমৃদ্ধ হয় বৈদেশিক মুদ্রার ভাণ্ডার, জীবদ্দশায় কদর থাকলেও মৃত্যুর পরে তাদেরকে নিয়েই বিপাকি পড়তে হয় স্বজনদের। মরদেহ দেশে ফেরানোর ক্ষেত্রে পরিবার ও স্বজনদের অসহনীয় দুর্ভোগ যেন নিয়মে পরিণত হয়েছে। জার্মানিতে বৈধ ও অনিয়মিতভাবে বসবাস করেন হাজারো বাংলাদেশি। তবে কোনো প্রবাসীর মৃত্যুর পর মরদেহ দেশে আনতে তৈরি হয় নানা জটিলতা। সামাজিক সংগঠন ও প্রবাসীদের আর্থিক সহায়তা ছাড়া কঠিন হয়ে পড়ে মরদেহ ফেরানোর প্রক্রিয়া। পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের অভিযোগ, সাহায্য দেওয়ার ক্ষেত্রে দূতাবাসের ভূমিকা যৎসামান্য। একটা লাশ পাঠাতে আমাদের প্রায় 4 থেকে 4.5 ইউরো খরচ হয়। দক্ষিণ ইউরোপের দেশ ইতালির বাস্তবতাও অনেকটা এমন। কিছু ক্ষেত্রে সরকারি ব্যবস্থাপনায় মরদেহ নিয়ে আসার সুযোগ থাকলেও আছে প্রক্রিয়ার জটিলতা। এখানে যাদের বিএমইটি কার্ড আছে এবং ওয়েজ আর্নার্স কার্ড আছে, তাদেরকে আমরা সাধারণত বিমান ভাড়া অনুদান হিসেবে দিয়ে থাকি। পর্যাপ্ত তথ্য ও নিয়মকানুন জানার অভাবে জটিলতা আরও বাড়ে অনেকের। স্বাভাবিক মৃত্যু তো বটেই, অস্বাভাবিক মৃত্যু হলেও পরিস্থিতি আরও দুঃসহ হয়ে পড়ে। সরকারি পর্যায়ে কার্যকর নীতিগত ও আর্থিক সহায়তার মাধ্যমে এসব মানুষের শেষ যাত্রাতেও সরকার পাশে থাকবে, এমন প্রত্যাশা ইউরোপ প্রবাসী বাংলাদেশিদের। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের পশ্চিমবঙ্গে হলদিয়া পেট্রোকেমিক্যাল পাইপলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়েছেন অন্তত 20 জন। মঙ্গলবার ভোরে ন্যাপথা সরবরাহকারী পাইপলাইনে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে সেই আগুন। আতঙ্কে ঘরবাড়ি ছেড়ে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী জানান, ভোরে আচমকায় বিকট শব্দে বিস্ফোরিত হয়। এরপরই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। আহতদের উদ্ধার করে হলদিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরুর কথা জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনের আল মদিনা মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় বিকেলে ডাবলিনের ট্যালবট স্ট্রিটে অবস্থিত আল মদিনা মসজিদে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশ জানিয়েছে, ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভবনের ভেতরে আটকে পড়া 3 জনকে নিরাপদে উদ্ধার করে ফায়ার সার্ভিস। পরে সন্দেহভাজন 40 ঊর্ধ্ব এক ব্যক্তিকে গ্রেফতার করা হয় এবং তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।
ডাবলিন ফায়ার ব্রিগেড জানিয়েছে, আগুনে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে। 4টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে এবং অভিযান চলাকালে আশপাশের এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়। এদিকে আইরিশ মুসলিম কাউন্সিলের শায়খ ওমর আল কাদরি ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ভয়ভীতি বা সহিংসতা ছাড়া প্রত্যেক মানুষের নিজ নিজ উপাসনালয়ে যাওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। আন্তর্জাতিক সময় আরও থাকছে। নজিরবিহীন দাবদাহ ইউরোপ জুড়ে প্রতিদিন বাড়ছে মৃতের সংখ্যা। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরিতেও বিপর্যস্ত জনজীবন, চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতা আরও বাড়িয়ে দিল সুপ্রিম কোর্ট। 90 বছরের পুরনো রায় বাতিল করে ফেডারেল সংস্থার প্রধানদের অপসারণে ট্রাম্পের পক্ষে নতুন করে রায় দিয়েছেন বিচারপতিরা। সোমবার দেয়া ওই রায়ে সুপ্রিম কোর্ট জানায়, প্রেসিডেন্ট নির্বাহী ক্ষমতা সম্পন্ন নিয়ন্ত্রক সংস্থার প্রধানদের অপসারণ করতে পারবেন। এর মাধ্যমে 1935 সালের একটি ঐতিহাসিক আইনি সিদ্ধান্ত বাতিল করে ফেডারেল ট্রেড কমিশনের কমিশনার রেবেকা স্লটারকে বরখাস্তে ট্রাম্পের সিদ্ধান্ত বহাল রাখা হয়। তবে আলাদা এক রায়ে ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে অপসারণের ট্রাম্পের সিদ্ধান্ত আপাতত স্থগিত করেন বিচারপতিরা। আদালত জানায়, তাকে অপসারণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ইউরোপ জুড়ে নজিরবিহীন দাবদাহে বাড়ছে প্রাণহানি, ভেঙে যাচ্ছে একের পর এক তাপমাত্রার রেকর্ড। শুধু ফ্রান্সেই 3 দিনে 1000-এর বেশি অতিরিক্ত মৃত্যুর তথ্য প্রকাশ করেছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। জার্মানি, ইতালি, সার্বিয়া, হাঙ্গেরি থেকে ইউক্রেন, চরম গরমে বিপর্যস্ত জনজীবন, ক্ষতিগ্রস্ত অবকাঠামো এবং চাপে স্বাস্থ্যসেবা ব্যবস্থা। বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন ছাড়া এমন তাপপ্রবাহ প্রায় অসম্ভব। ইউরোপ জুড়ে 20 জুন থেকে শুরু হওয়া তীব্র তাপপ্রবাহ এখন রূপ নিয়েছে জনস্বাস্থ্য সংকটে। ফ্রান্সের স্বাস্থ্য সংস্থার প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার থেকে শুক্রবার মাত্র 3 দিনে 1000-এরও বেশি অতিরিক্ত মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রতিদিনের মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 1400 জনে, যেখানে এপ্রিল ও মে মাসে গড়ে প্রতিদিনের মৃত্যু ছিল 900 থেকে 1000। বিশেষ করে প্যারিস অঞ্চলের ইল দা ফ্রান্স, ব্রিটানি ও নরম্যান্ডিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি বেড়েছে। হাসপাতাল, নার্সিংহোমের পাশাপাশি বাসাবাড়িতেও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জার্মানিতেও টানা তৃতীয় দিনের মতো ভেঙেছে জাতীয় তাপমাত্রার রেকর্ড। ব্র্যান্ডেনবুর্গে তাপমাত্রার পারদ উঠেছে 41.7 ডিগ্রি সেলসিয়াসে। স্যাক্সোনিতে রাতের সর্বনিম্ন তাপমাত্রাও ইতিহাসের সর্বোচ্চ 29.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। প্রচণ্ড গরমে রেল লাইনের জোড়া প্রসারিত হয়ে যাওয়ায় লাইপজিগে ট্রাম চলাচল সাময়িক বন্ধ রাখতে হয়েছে। একই সঙ্গে হ্রদ ও নদীতে গোসল করতে গিয়ে কয়েকদিনে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে তাপমাত্রা পৌঁছেছে 39 ডিগ্রি সেলসিয়াসে। কিছুটা স্বস্তির আশায় মানুষ ছুটছে ফোয়ারা, ক্যাফে কিংবা লেকের ধারে। হাঙ্গেরির বুদাপেস্টেও 38 ডিগ্রি সেলসিয়াস গরমে অস্থায়ী কুলিং স্টেশন ও পানির স্প্রে ব্যবহার করছেন বাসিন্দারা। ইউক্রেনের রাজধানী কিয়েভে তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস ছুঁয়েছে। অন্যদিকে ইতালির রাজধানী রোম সহ 22টি শহরে সর্বোচ্চ রেড হিট অ্যালার্ট জারি থাকলেও ভ্যাটিকানে সেন্ট পিটার্স স্কয়ারে পোপের প্রার্থনায় অংশ নেন হাজারো ক্যাথলিক। তারা ছাতা, টুপি ও হাত পাখার সাহায্যে তীব্র গরম মোকাবিলা করেন। বিজ্ঞানীরা বলছেন, চলতি তাপপ্রবাহ ইউরোপের ইতিহাসে সবচেয়ে ভয়াবহগুলোর একটি। এই তাপপ্রবাহে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, দাবানলের ঝুঁকি বাড়ছে এবং হাসপাতালগুলো অতিরিক্ত রোগীর চাপে হিমশিম খাচ্ছে। জলবায়ু পরিবর্তনের গতি অব্যাহত থাকলে ভবিষ্যতে এমন তাপপ্রবাহ আরও ঘন ঘন এবং আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলে সতর্কতা বিশেষজ্ঞদের। নাদিম মারজান, সময় সংবাদ। ভূমধ্যসাগর উপকূলে অবস্থিত মোনাকোয় একটি আবাসিক ভবনে বিস্ফোরণের হামলায় ইউক্রেনীয় ধনকুবের সহ 3 জন গুরুতর আহত হয়েছেন। সোমবার রাতে ফ্রান্স সীমান্ত সংলগ্ন মোনাকোর একটি আবাসিক ভবনের প্রবেশপথে হামলা চালানো হয়। এতে গুরুতর আহত হন তারা। আহতদের একজন ইউক্রেনীয় ধনকুবের ভাদিম ইয়ারমোলায় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। পুলিশ জানায়, সন্দেহভাজন ব্যক্তি ভবনের লবিতে একটি ব্যাগ রেখে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই বিস্ফোরণের ঘটনা ঘটে। সন্দেহভাজন ব্যক্তি হেঁটে ফ্রান্সে পালিয়ে যায়। এদিকে সিসিটিভি ফুটেজে শনাক্তের পর অভিযুক্তকে খুঁজে বের করতে অভিযান জোরদার করেছে দুদেশের পুলিশ। হামলার কারণ জানতে চলছে তদন্ত। তিস্তা নদীর সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে বাংলাদেশের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে চীন। বাংলাদেশ চীন সহযোগিতা তৃতীয় পক্ষের প্রভাব মুক্ত হওয়া উচিত বলেও মন্তব্য করেছে বেইজিং।
ভারতের উদ্বেগ নিয়ে এক প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই কথা বলেন। তিনি আরও জানান, তিস্তা প্রকল্পটি বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। চীন এই প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বলছে, তিস্তা অববাহিকা ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় এলাকার কাছাকাছি অবস্থিত, আর এটি ঢাকা বেইজিং যৌথ উদ্যোগ নিয়ে নয়াদিল্লির উদ্বেগের মূল কারণ। অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিমানবন্দরে 1 কেজির বেশি হেরোইন সহ এক নারীকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, থাই বিমান সংস্থার নারী কর্মীর ব্যাগ থেকে ওই মাদক পাওয়া যায়। গেল বৃহস্পতিবার মেলবোর্ন বিমানবন্দরে তার লাগেজ স্ক্যানিং করার সময় সন্দেহ হয় নিরাপত্তা কর্মকর্তাদের। পরে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জব্দ করা হেরোইনের মূল্য প্রায় 5 লাখ অস্ট্রেলিয়ান ডলার। এ ঘটনায় ওই নারীর বিরুদ্ধে মাদক আমদানির অভিযোগ আনা হয়েছে। আগামী 14 সেপ্টেম্বর আবারও তাকে মেলবোর্ন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। কাতারে প্রতিনিধি দল পাঠালেও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান। হরমুজে মাইন অপসারণ উদ্যোগ প্রত্যাখ্যান। বৈঠকের অনুরোধ করে তেহরানই, দাবি ট্রাম্পের। আফটার শক উপেক্ষা করেই ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় উদ্ধার কাজ মিলছে প্রাণের সন্ধান। নিহতের সংখ্যা ছাড়ালো 1700, নিখোঁজ হাজারো মানুষ। এবং ইউরোপ থেকে প্রবাসীদের মরদেহ দেশে আনতে দুর্ভোগ, সময় সাপেক্ষ ব্যয়বহুল হওয়ায় সংকটে পড়েন স্বজনরা। সরকারি ব্যবস্থাপনায় ফেরত আনার দাবি। এই ছিল আন্তর্জাতিক সময়ে। বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময় পর্দায়। এরপর বিকেল 5টার সময় সংবাদ নিয়ে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।